শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল। আমাদের আজকের টপিকস HTML ফন্ট ট্যাগের ব্যবহার। প্রথমে আসে ফন্ট কাকে বলে। ফন্ট শব্দের অর্থ হচ্ছে যে একটা লেখার অক্ষর বা একটা টেক্সটের যে রূপটা, এই রূপটাকে বলা হচ্ছে ফন্ট, বাহ্যিক রূপ। ফন্ট শব্দের অর্থ হচ্ছে একটি লেখার বাহ্যিক রূপ। একটি লেখার বাহ্যিক রূপকে ফন্ট বলে। কষ্ট করে আমার প্রত্যেকটা টেক্সট লিখে নিও, খাতায় তাহলে হ্যান্ড নোট আকারে এটা তৈরি হবে। পরীক্ষাতে আসতে পারে ফন্ট কি? ফন্ট হচ্ছে একটি লেখার বাহ্যিক রূপ। একটা বিষয় লক্ষ্য রাখো যে আসলে ফন্ট বিষয়টা আমরা কিভাবে ওয়েব পেজে রিপ্রেজেন্ট করি, এটা বোঝানোর জন্য আমি তোমাদের সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে ফন্টের একটা ব্যবহার দেখাবো। তোমরা সবাই একটু আমাকে রেসপন্স করো। সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড 2010 যেটা আমি ওপেন করছি। এই মাইক্রোসফটের যে উইন্ডোটা ওপেন হয়েছে, এই উইন্ডো সবাই দেখতে পাচ্ছ কিনা? মাইক্রোসফটের উইন্ডো সবাই দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আসি যে ফন্ট নেম কি বা ফন্ট বলতে আমরা কি বুঝি। মনে করো তুমি এখানে টাইপ করলা যে আমি আমার নামটা টাইপ করলাম ICT ইকবাল স্যার। ওকে, আমি এখানে আমাদের নামটা টাইপ করলাম, এটাকে আমি বলছি একটা ফন্ট। তাহলে আমার এই ফন্টের দেখো নেমটা হচ্ছে ক্যালিবারি বডি। এখানে ঠিক যখন মাউসের পয়েন্টার নিয়ে যাচ্ছে আমি এখানে এই জায়গায় দেখো লেখা আছে ক্যালিবারি বডি। তুমি যদি এখানে ফন্টের সাইজটা বড় করে দাও বা তুমি অন্য কোনো ফন্টের সাইজ উল্লেখ করো, যেমন এখানে ব্রিটানিকা বোল্ড আছে, টাইমস নিউ রোমান আছে, এরিয়াল ব্ল্যাক আছে বা আলজেরিয়ান আছে, তবে এগুলো সবগুলো ফন্ট নেম। তবে আমরা সাধারণত একটা ফন্টের বিভিন্ন ধরনের সাইজ বা ফন্ট নেম সেগুলো আমরা ডক থেকেও অনেকভাবে মডিফাই করতে পারি। এরপরে আসি আমাদের ফন্টের সাইজটা কেমন হবে। দেখো আমি যদি এখানে তোমাদের প্রথমে একটা ফন্টের সাইজ দেখাচ্ছে আলজেরিয়ান, এটা হচ্ছে ফন্ট নেম। এরপরে তুমি ফন্টের সাইজটা লক্ষ্য করো যে 8 থেকে শুরু করে 72 পর্যন্ত, ম্যাক্সিমাম হচ্ছে 72। তাহলে আমরা এখানে 72 বলতে কি বোঝানো হয়েছে? 72 বলতে এখানে মূলত আমাদের ফন্টের পয়েন্ট ভাগ করা হয়। পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে যে একটা ফন্টের ডাইমেনশন কত বড় হবে, কতটুকু সে পিক্সেলে শো করবে। আমরা একটা ফন্টের ডাইমেনশন সাধারণত কতটুকু পিক্সেলে বা কতটুকু ডাইমেনশনে শো করি, সেটা হচ্ছে ফন্টের সাইজ। সাধারণত একটা ফন্টের ক্ষেত্রে আমরা যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করি, সেই ট্যাগগুলোর মধ্যে একটা হলো ফন্ট সাইজ, একটা হলো ফন্ট নেম, আর একটা হলো ফন্ট কালার। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ফন্টের সাইজ 72 দেওয়া আছে, 48 দেওয়া আছে। তুমি অনেক ধরনের ভাবেই তুমি ফন্টের জন্য সাইজটা নির্ণয় করতে পারো। এবারে ফন্টের কালারটা কি? ফন্টের কালারটা হচ্ছে, আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে ক্লিক করি তাহলে ঠিক এই জায়গায় ফন্টের কালারটা শো করে। আচ্ছা, এসে আমাকে মেসেজ করতো স্যার কিছু বলছেন। হ্যাঁ, আমি তো আমার কথা কি শুনতে পাচ্ছি? এসা সবাই রেসপন্স করলো। জি স্যার, শোনা যাচ্ছে তো। এখন দেখো ফন্টের কালারটা হচ্ছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে এখান থেকে যে কোনো কালার আমি ইচ্ছা মতো কালার পছন্দ করে নিতে পারি। তবে আমরা যেমন ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু ফন্টের কালারটা চুজ করে নিতে পারি। তাহলে ফন্টের ক্ষেত্রে এই যে বাহ্যিক যে রূপটা আছে, এই রূপটা হলো ফন্ট। তাহলে আমরা এখন যে ফন্টের বাহ্যিক রূপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলজেরিয়ান ফন্ট। দেখো লেখা আছে আলজেরিয়ান, এটা মূলত বোঝায় ফন্ট ফেস।
তাহলে ফন্ট ফেসটা বলতে বোঝানো হচ্ছে যে ফন্টের নাম বা ফন্ট নেম। যেমন আমরা একটা মানুষের মুখমণ্ডল দেখেই কিন্তু বুঝতে পারি যে এই ব্যক্তিটাকে, অর্থাৎ সেই ব্যক্তির বাহ্যিক রূপ, এই রূপটাকে বলতে তার ফেসের স্ট্রাকচার বা ফন্ট ফেস, বা একজন ব্যক্তির ফেস দেখে আমরা যেমন খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, তেমনই আমরা ফন্টের ক্ষেত্রে তার বাহ্যিক রূপটাকে দেখে আমরা বলতে পারি যে এটা কোন ধরনের ফন্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাতে কোন ধরনের ফন্ট বেশি আসে। সাধারণত আমাদের আলজেরিয়ান ফন্ট আসে এবং টাইমস নিউ রোমান। দেখো টাইমস নিউ রোমান ফন্টটা কেমন হবে, এটা হলো টাইমস নিউ রোমান ফন্টের স্টাইল। আবার তুমি যদি টাইমস নিউ রোমানের বদলে অন্য কোনো ফন্ট লিখো, সেক্ষেত্রে তোমার এখানে অনেকগুলো ফন্টের নাম আছে, তুমি সেখান থেকে ইচ্ছে মতো যে কোনো ফন্ট বাছাই করে নিতে পারো। তোমার এরিয়াল ব্ল্যাকটা অনেক সময় আমরা ব্যবহার করি, এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক। এখন আসি আমাদের ওয়েব পেজে আমরা কিভাবে ফন্টগুলো রিপ্রেজেন্ট করি। ওয়েব পেজে ফন্টগুলো রিপ্রেজেন্ট করার জন্য বা দেখানোর জন্য আমাদের প্রথমে ফন্টের কয়েকটা ব্যবহার শিখতে হবে বা ফন্ট ট্যাগের নেম জানতে হবে। আমরা এখন দেখব ফন্টের জন্য তার সিনট্যাক্স বা লেখার কৌশলগুলো কেমন হবে। দেখো প্রথমে লিখে নাও ট্যাগ নেম, ফন্টের জন্য ট্যাগ নেম। ট্যাগ নেম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে ফন্ট লিখবা, এবং মনে রাখবা যে ফন্ট ট্যাগটা হচ্ছে কন্টেনার ট্যাগ স্ল্যাশ ফন্ট। এরপর লিখো অ্যাট্রিবিউট নেম। এক নাম্বার লিখো ফেস, 2 নাম্বার লিখো ফন্ট সাইজ, আর 3 নাম্বার লিখো কালার। তাহলে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট গুলা কি কি লিখেছো? সারিকা রেসপন্স করো। প্রথমটা ফেস, দ্বিতীয়টা সাইজ, তৃতীয়টা কালার। আচ্ছা, ফেসকে আমরা যেটা বলবো সেটা হলো ফন্টের নাম বা অক্ষরের নাম, বা আমরা যে ফন্টটা শো করবো সেই ফন্টটা কেমন দেখতে, এটা হচ্ছে ফন্টের নাম। আর সাইজ বলতে এখানে বোঝাচ্ছে যে ফন্টের ক্ষেত্রে আমরা কত বড় সাইজটা শো করব, সেটা হলো ফন্টের সাইজ। আর কালার যেটা আছে COLOR, কালারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর মাধ্যমে ফন্টের কালারটা শো করবে। তবে COLOR লিখতে হবে, COLOUR জন্য তোমরা না লিখো। আমি সরাসরি এই অ্যাট্রিবিউট গুলা ব্যবহার করে দেখাচ্ছি যে কিভাবে আমরা ফন্টের মাধ্যমে একটা টেক্সটকে ওয়েব পেজে রিপ্রেজেন্ট করি। আমরা প্রথমে HTML এডিটিং সফটওয়্যার হিসেবে নোটপ্যাড++টা ওপেন করে নিচ্ছি। ওকে, সো এখানে ফাইলে আসো, ফাইলে আসার পরে নিউ ফাইল বা সেভ অ্যাসে যাও, যার পরে যেখানে আমাদের নতুন ফাইল যেটা সেভ করছি এই ফাইলটা আমরা নতুন একটা নাম দিয়ে সেভ করব।
তোমাদের নামে যে ফোল্ডার ছিল সেখানে আমি চলে যাচ্ছি। ওকে, এটা আমি নাম দিচ্ছি ফন্ট .html তারপর সেভ করো। সেভ করার পর এখানে আমাদের ট্যাগ লেখা শুরু করতে হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট সানিলা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আমরা টাইপ করে শুরু করি। অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML। HTML ল্যাঙ্গুয়েজ কি কেস সেনসিটিভ? সারিকা, জি স্যার। HTML ল্যাঙ্গুয়েজ কি কেস সেনসিটিভ? মানে কেস বলতে বোঝানো হচ্ছে বড় হাতের অক্ষর বা আপার কেস, ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস, এই দুইটাকে সে আলাদাভাবে নির্দেশ করে বা আলাদাভাবে রিড করে, এটাকে বলা হয় কেস সেনসিটিভ। তো আমরা জানি HTML ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ নয়, তার মানে তুমি এটা ছোট হাতের বড় হাতের বা উভয় হাতের অক্ষর লিখতে পারো। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে HTML ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ কি নয়, প্রশ্নটা লিখে নিতে পারো। এটা আমি অনেক লেকচারে বলেছি যে HTML ভাষা কি কেস সেনসিটিভ। প্রশ্নটা এইভাবে আসে, উত্তর কি হবে? উত্তর হচ্ছে যে HTML ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ নয়, কারণ আপার কেস বা বড় হাতের অক্ষর এবং লোয়ার কেস বা ছোট হাতের অক্ষর বা একত্রে উভয় অক্ষরে লেখা যায়, একত্রে উভয় অক্ষরে লেখা যায়। এখানে সেনসিটিভ বলতে কি বোঝাচ্ছে? অনেক সময় দেখবা আমরা অনেক সময় বলি যে আমি খুব রোদ সেনসিটিভ, অর্থাৎ রোদে গেলে অনেক সময় মানুষের মাথা ব্যথা শুরু হয়, যাদের মাইগ্রেনের সমস্যা আসে, সেক্ষেত্রে আমরা বলি যে সে রোদের বিষয়ে খুবই সেনসিটিভ। অনেকের ত্বক আছে রোদের বিষয়ে অনেক সেনসিটিভ, যে রোদে গেলে ত্বকটা আবার তোমার অনেক সময় দেখবা লাল রং ধারণ করে, তাহলে সেক্ষেত্রে সেই ত্বকটা কিন্তু হচ্ছে তোমার রোদের প্রতি সেনসিটিভ। তাহলে এখানে বোঝাচ্ছে যে কেস সেনসিটিভ বলতে বোঝাচ্ছে যে ভিন্ন ভিন্ন কেসকে সে ভিন্ন ভিন্ন ভাবে ধরে নেবে, এটাকে বলা হয় সেনসিটিভ, কেস সেনসিটিভ। তো আমরা যেহেতু HTML ল্যাঙ্গুয়েজ ছোট হাতের বা বড় হাতের উভয় অক্ষরে লিখি, এই জন্য আমরা বলবো যে HTML ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ নয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে রোদ, বর্ষা, গরম কোনো ক্ষেত্রেই এর মনে করো সমস্যা হবে না, বিষয়টা হচ্ছে এমন, তাহলে সেটা আমরা বলবো যে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। কিন্তু আমরা বলেছিলাম যে W3C একটা সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এই সংস্থা আমেরিকান একটা সংস্থা যারা সাধারণত HTML ট্যাগের লেখার নিয়মগুলো বলে দিয়েছে। তো নিয়মগুলো হচ্ছে সাধারণত ছোট হাতের অক্ষরে ট্যাগগুলো লিখতে হবে, এই জন্য আমরা সবসময় HTML ট্যাগগুলা স্মল লেটারে লিখবো। তবে তুমি যদি বড় হাতের অক্ষরে লিখো সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কিন্তু সংস্থা যেহেতু বলে দিয়েছে ছোট হাতের অক্ষরে লেখার জন্য, এই জন্য সবসময় ছোট হাতের অক্ষরে লেখার চেষ্টা করতে হবে। HTML হচ্ছে আমাদের প্রথম যেটা আছে ওপেনিং HTML, যেটাকে বলা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
একটা পেজ শুরু করার শুরুতে আমাদের এই লেখাটা লিখতে হয়। অনেকেই প্রথমে কমেন্টস লাইন লেখে, কমেন্টস লাইন সেটা হলো এক্সক্লামেটরি সাইন দিয়ে। তোমাদের আমি এর আগে লিখে দিয়েছিলাম ডক টাইপ HTML, ডক টাইপ HTML। অনেকেই কিন্তু এই কমেন্টস লাইনটা দিয়েও শুরু করে। তো কমেন্টস লাইন দেওয়ার আমাদের সুবিধা কি বা অসুবিধা কি, বা এটা না দিলে কোনো অসুবিধা আছে কিনা? ডক টাইপ HTML মানে হচ্ছে যে আমাদের ডকুমেন্ট টাইপটা হলো HTML টাইপের ডকুমেন্ট, এবং এই HTML টাইপের ডকুমেন্ট যেটা আছে এটা আমাদের ব্রাউজার খুব দ্রুত বুঝতে পারবে যে আমি HTML ডকুমেন্ট নিয়ে কাজ করছি। এই জন্য অনেক সময় কমেন্টস লাইনে ডক টাইপ HTML এটা লিখে দেওয়া হয়। তবে ডক টাইপ HTML না লিখলেও কোনো অসুবিধা নাই। সাধারণত যারা প্রফেশনাল ওয়েব ডিজাইনার তারা ডক টাইপ HTML কথাটা উল্লেখ করে দেয়। তোমাদের পরীক্ষার প্রশ্নে ডক টাইপ HTML থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে বিষয়টা জেনে রাখা ভালো যে কখন আমরা ডকুমেন্ট টাইপ HTML লিখবো বা ডকুমেন্ট টাইপ HTML না দিলে আমাদের কোনো অসুবিধা হবে কিনা। এরপরে আসি আমাদের HTML এর ক্ষেত্রে। প্রথম যে ট্যাগটা আছে ট্যাগ নেম HTML লিখে নাও। HTML এর পরের ট্যাগটা কি হবে বলো? হেড ট্যাগ। HTML এর মৌলিক ট্যাগ কয়টা ছিল? HTML এর মৌলিক ট্যাগ কয়টা ছিল বলো? চারটা না? চারটা। কি কি বলো? HTML head, title, body। কি কি বলেছি বলো? HTML head, title, body। বডি, ওকে। তার বডির মধ্যে আমরা একটা ফন্ট দেখাচ্ছি, দেখো ফন্ট ফেস। ফেস ইকুয়ালস টু আমি এখানে লিখলাম আলজেরিয়ান। আলজেরিয়ান ফন্টের নাম। তারপরে আমি লিখলাম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। স্ল্যাশ বডি। তারপরে কি হবে বলো? স্ল্যাশ HTML। আচ্ছা, তাহলে আমি শুধুমাত্র ফন্টের শুধুমাত্র ফেসটা পাল্টে দিয়েছি। আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো ফন্ট ফেস, তারপরে ফন্ট সাইজ, তারপর ফন্ট কালার। আমি শুধুমাত্র এখন তোমাদের ফন্ট ফেসের নামটা পাল্টে দিয়েছি আলজেরিয়ান ফন্ট, এবং এই ফন্টটা দেখাবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ যে লেখাটি আছে এই লেখাটার ফন্টের ফেসটা জাস্ট আমি পাল্টে দেব। পরীক্ষাতে তোমাদের ফেস এই নেমটা প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকবে যে তুমি কোন ফেসে দেখাবা। কারণ তোমার যদি ফেসটা দেওয়া না থাকে তাহলে তুমি সহজেই বুঝতে পারবে না যে তোমার কোন ফেসে বা কোন নামে ফন্টটাকে দেখাইতে বলছে। তো আমরা এখানে আলজেরিয়ান ফন্ট দিয়েছি। পরীক্ষার অনেক সময় টাইমস নিউ রোমান থাকতে পারে। টাইমস নিউ রোমান বলতে আমি তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেটা দেখাইছিলাম ঠিক এই জায়গায় যে ফন্টগুলো আছে এই ফন্টের নামের বাইরে কোনো ফন্ট সাধারণত দেওয়া হয় না। তো সব থেকে বেশি ব্যবহার করা হয় যে ফন্ট সেটা হলো টাইমস নিউ রোমান। তোমরা একটু বানানগুলো ঠিক করে দেখে নিও। টাইমস নিউ রোমান। তারপর এখানে দেখো লেখা আছে আলজেরিয়ান। আমি আলজেরিয়ানে ক্লিক করলে আমি এই জায়গা থেকে কপি করেও কিন্তু ফন্টের নামটা পেস্ট করতে পারি। ALGERIAN আলজেরিয়ান। ALGERIAN। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা আমাদের ফন্ট ফেস আলজেরিয়ান এটা লেখার পরে আমাদের সম্পূর্ণ টেক্সটটা লিখতে হবে ফন্টের মধ্যে। তাহলে আমাদের ওপেনিং ট্যাগটা হচ্ছে ফন্ট, এবং মনে রাখতে হবে যে আমাদের অ্যাট্রিবিউট যতগুলা ব্যবহার করা হয় সবগুলি ওপেনিং ট্যাগের মধ্যেই বসবে। তাহলে ওপেনিং ট্যাগ হলো ফন্ট, এবং এর মধ্যে হচ্ছে ফেস হলো অ্যাট্রিবিউট নেম,
তারপরে ইকুয়াল সাইন দিতে হবে এবং ডাবল কোটেশনের মধ্যে তোমার ভ্যালুটা লিখতে হবে। এটাকে বলা হচ্ছে ফন্ট নেম। এরপর আমি সেটা সেভ করে আমি পেজটা ওপেন করি আমাদের ব্রাউজারে। আমি রিসেন্ট ফাইলে এটা পেয়ে যাব। তুমি যদি ফোল্ডার যেটা আছে এখানে প্রেস করলে তুমি রিসেন্ট ফাইল এটা পেয়ে যাবা। তো আমাদের রিসেন্ট ফাইল অলরেডি শো করছে। রিসেন্ট ফাইলে দেখো প্রথমে লেখা আসছে ফন্ট, তাহলে আমি এখানে ক্লিক করি ফন্ট। ওকে, আমার লেখার সাইজটা একটু বড় করে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ কি? তাহলে আমাদের এখানে ফন্টের নামটা কি দেওয়া আছে বলো? আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এটা হলো টেক্সট, কিন্তু ফন্টের নাম আলজেরিয়ান। আচ্ছা, এখন যদি আমি এটাকে পাল্টাতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? ফেসের এখানে পাল্টাতে হবে। আমরা এখানে ফেসের এখানে এখন নতুন একটা ফন্ট দিচ্ছি। দেখো এই ফন্টের নামটা আমি দেবো টাইমস নিউ রোমান। আমি আলজেরিয়ানটা পাল্টে দিচ্ছি। আমি এখানে দেবো টাইমস নিউ রোমান। সব থেকে ভালো হয় আমি যদি এখানে টাইমস নিউ রোমানটা লিখে দিই, TIMES টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান লিখে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি। আমাদের ঠিক ওয়েব ব্রাউজারের যে পেজটি আসছে এই পেজকে আমরা এখন রিফ্রেশ দিই। এখন দেখো আমাদের কিন্তু ফন্টের যে বাহ্যিক রূপ, এই বাহ্যিক রূপ একটু চেঞ্জ হয়ে গেছে। এটা আসছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, কিন্তু সেটার ফন্টের ফেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আসি আমরা ফন্টের সাইজ। ফন্টের সাইজ বলতে কি বোঝাচ্ছে? ফন্টের আকার বলতে সাধারণত আমরা ফন্টটাকে কত পিক্সেলে শো করব সেটা বোঝাচ্ছে। তো মনে রাখবা যে আমাদের একটা ফন্ট সাধারণত আমরা কত ভাবে ওয়েব পেজে শো করতে পারি। সাধারণত একটা ফন্টের ডিফল্ট থাকে 12 সাইজ, মানে 12 পিক্সেল। ঠিক আছে, ফন্টের একটা ডিফল্ট মান থাকে 12 পিক্সেল। আমি এখানে দেখো, এখানে কিন্তু আমি কোনো সাইজ উল্লেখ করেছি? রেসপন্স করো। আমি কোনো সাইজ উল্লেখ করি নাই। সাইজ উল্লেখ না করলে মনে রাখতে হবে যে এটা ফন্টের ডিফল্ট সাইজ 12। তাহলে প্রশ্ন হলো স্যার এখানে তো অনেক বড় দেখাচ্ছে। আমি কিন্তু পেজকে জুম করেছি। দেখো পেজের জুমের পরিমাণটা আপনি বুঝতে পারবা। এখানে দেখো দেওয়া আছে জুমের পরিমাণ কত দেওয়া আছে এখানে? -500। মাইনাস না, এটা এই পাশে প্লাস, মানে জুম করা হয়েছে ম্যাক্সিমাম 500%। বলতে আমরা পেজের যে নরমাল সাইজ তার থেকে আমরা 500 পিক্সেল শো করেছি, 500% বাড়িয়ে দিয়েছি। কিন্তু ডিফল্ট থেকে হচ্ছে তোমার 100। এটা যদি তুমি 100 করে দাও সেক্ষেত্রে দেখবা যে ওইটা ডিফল্ট 100 শো করবে। এটা হচ্ছে আমাদের পেজের ডিফল্ট সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেজের কি সাইজ? ডিফল্ট ডাইমেনশন। এখন এই ডিফল্ট ডাইমেনশন কত শো করবে? দেখো বর্তমানে আমাদের পেজের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ। আমাদের এখন দেখো 100%। তার মানে আমাদের ইনিশিয়ালি আমাদের ব্রাউজারে যেটা থাকে সেখানে 100% পেজের সাইজ থাকে। দ্যাট মিনস আমাদের টোটাল ডাইমেনশন যেটা দেওয়া আছে সেই ডাইমেনশনটা হচ্ছে শতভাগ। এটা আমি বাড়াই নাই। তাহলে আমি এই কন্ডিশনে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ যে লেখাটি আছে এই লেখা সাইজ কত? এই লেখা সাইজটা হচ্ছে তার ডিফল্ট মান হচ্ছে 12। তাহলে এখানে 12 বলতে কি বোঝাচ্ছে? এখানে 12 বলতে বোঝাচ্ছে যে 1 ইঞ্চির 72 ভাগের 1 ভাগ সমান 1 পয়েন্ট ধরে। 1 ইঞ্চির 72 ভাগের 1 ভাগকে আমরা 1 পয়েন্ট বা 1 পিক্সেলে ধরতে পারি। তাহলে এখানে মূলত এটা বোঝাচ্ছে তোমার 12 পয়েন্ট বোঝাচ্ছে। এখন পরবর্তীতে তুমি এই 12 পয়েন্ট থেকে প্লাস করতে পারো, আবার মাইনাস করতে পারো। যেমন আমি যদি +1 লিখি, সাইজ ইজ ইকুয়ালস টু +1, সেক্ষেত্রে আমাদের ফন্টের সাইজটা বৃদ্ধি পাবে হচ্ছে 12-র সাথে প্রত্যেকটা প্লাসের জন্য 2 পয়েন্ট যোগ হবে। দেখো বর্তমানে যেটা আছে এটা হলো বাই ডিফল্ট হচ্ছে 12 সাইজ। তুমি যদি আমি পেজকে জুম না করে এখানে আমি যদি সাইজটা উল্লেখ করে দিই, লক্ষ্য করো মনোযোগ দিয়ে,
SIZD সাইজ সাইজ ইজ ইকুয়ালস টু আমি দিলাম +1 এখানে লিখলাম +1 কত লিখলাম +1 তাহলে +1 লিখলে কত হবে বলো তো সাইজের ভ্যালুটা +1 লিখলে আমাদের কত হতে পারে মানে কত পয়েন্ট বাড়বে আমাদের আগে ছিল ডিফল্ট সাইজ 12 আর এখানে +1 লিখলে সেটা হচ্ছে তোমার 2 পয়েন্ট বাড়বে প্রত্যেকটা প্লাসের জন্য 2 পয়েন্ট বাড়বে তাহলে এখানে +1 দিয়েছি মানে 2 পয়েন্ট তার মানে আগে ছিল 12 সেটা হয়ে যাবে এখন 14 পয়েন্ট তার মানে ফন্টের সাইজটা এখন হবে 14 তুমি এখন এটা রিফ্রেশ দাও রিফ্রেশ দিলে দেখবা হালকা একটু বড় হয়েছে কি বড় হয়েছে না জি স্যার আচ্ছা তাহলে আমি যদি এখন এখানে +3 দিই আমি যদি এখানে +3 দিই তাহলে কত পয়েন্ট বাড়বে 18 হবে 18 হবে কারণ 3 দুগুণ 6 আর আগে ছিল 12 তাহলে 12 হচ্ছে মোট 18 পয়েন্ট বাড়বে তার মানে পিক্সেল ডেনসিটি হবে 18 পিক্সেল তাহলে আমি এখন সেভ দিয়ে রিফ্রেশ দিই কি বড় হয়েছে জি স্যার আচ্ছা প্রশ্ন হলো কত বড় হবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা কত বড় আকারে শো করবে সাধারণত এই সাইজের মানটা তোমার +1 থেকে শুরু করে +7 পর্যন্ত হতে পারে কত বললাম +7 আমি যদি এখানে +7 দিই +7 দিলে কত হবে এখানে কত পয়েন্ট বাড়বে 24 7 দুগুণ 14 7 দুগুণ 14 আর আগে কত ছিল 12 তাহলে কত হলো আর 26 26 তাহলে আমরা এখন সেভ করে দিই সেভ করে এটা রিফ্রেশ দাও তাহলে এখন বর্তমানে এর পিক্সেল ডেনসিটি আছে 26 এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার যদি আমি এখানে অনেক বড় করে দিই আমি +7 এর বদলে আমি এখানে দিলাম +12 তাহলে দেখো কাজ করে কিনা রিফ্রেশ দাও কোনো কাজ করছে না স্যার তার মানে ম্যাক্সিমাম ডিফল্ট ভ্যালু কত +7 কত +7 পর্যন্ত +7 পর্যন্ত +7 এটা মনে রাখবা এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিফল্ট ভ্যালু প্রতীক্ষাও জয়েন করছো পরে কেন স্যার আমার নেটে অনেক প্রবলেম ছিল সমস্যা নাই ক্লাস রেকর্ডিং আছে রেকর্ডিং আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আমাদের আমরা ফন্টের ক্ষেত্রে যেটা দেখলাম ফন্টের ক্ষেত্রে ফেস এবং সাইজটাও আমরা দেখতে পারলাম প্রতীক্ষা যদি পরে জয়েন করছো আমি ফেসের ক্ষেত্রে আর একটু রিপিট করি ফেসটা হচ্ছে আমরা আলজেরিয়ান যদি লিখি এখানে আলজেরিয়ান ফন্টটা একটু শো করে দিই আলজেরিয়ানটা একটা ফন্টের নাম বা ফন্ট ফেস সেখানে আমাদের আউটপুটে ফন্টের যে গেট আপ যেটা বলে বা ফন্টের আউটলুকিং যেটা বলে সেটাকে চেঞ্জ করে দেয় যেমন এটা দেখো ফন্টের আউটলুকিংটা চেঞ্জ করে দিয়েছে এটা হলো ফন্টের ফেস বা ফন্টের নেম আচ্ছা এখন আসি ফন্টের ক্ষেত্রে আমাদের থার্ড অ্যাট্রিবিউটের নাম ছিল কালার তাহলে আমরা যেমন ফেস জানতে পারলাম আমরা সাইজ জানতে পারলাম এখন আসি ফন্ট কালার ফন্ট কালার ইকুয়ালস টু আমরা কি দিব কালার ইকুয়ালস টু তুমি একটা কালার দিয়ে দাও কালার আমি ধরে নিচ্ছি আমার পছন্দের একটা কালার হচ্ছে ইয়েলো কালারটা দিচ্ছি আমি ফন্টের ক্ষেত্রে ওকে সেভ করে দিলাম আমাদের আউটপুটের যে ফন্ট যেটা আসবে সেই ফন্টের কালারটা ইয়েলো শো করবে এখন রিফ্রেশ দাও তো মনে হতে পারে স্যার ইয়েলো কালারটা খুব বেশি আমার চোখে অতটা মানে খুব বেশি ক্যাপচার করতে পারছে না বা চোখে যেটা আসছে সেটা ঝাপসা একটা লেখা আসছে বা তার পিক্সেল ডেনসিটি মনে হচ্ছে বেশি থাকলেও কালারটা আমার চোখে অতটা স্পষ্টভাবে ফুটে উঠছে না এইসব ক্ষেত্রে সাধারণত মনে রাখতে হয় যে তার ব্যাকগ্রাউন্ডটা পাল্টে দিতে হয় অর্থাৎ সাধারণত পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে আমাদের ফন্টের কালারটা স্পষ্টভাবে ফুটে ওঠে তো ইয়েলো কালারের জন্য সবথেকে বেস্ট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তো সেক্ষেত্রে আমরা যেটা করবো বডি বিডি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু দিতে হবে ব্ল্যাক ডাবল কোটেশন ব্ল্যাক করে দিচ্ছি আমি সেভ করে দিই তাহলে এখানে আমাদের বডি হচ্ছে ট্যাগ নেম বিডি কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর ব্ল্যাকটা হচ্ছে ভ্যালু তো তুমি এখন রিফ্রেশ দাও পেজটা তখন দেখবা যে সুন্দরভাবে তোমার লেখাটা কিন্তু ফুটে উঠেছে অর্থাৎ আমার ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালারটি আসছে
ব্ল্যাক এবং আমার ফন্টের যে কালারটি আসছে সেই কালারটা হলো ইয়েলো কালার এবং ফন্টের ফেস হলো আলজেরিয়ান এবং ফন্টের সাইজ হলো +7। তো সাধারণত ফন্টের ক্ষেত্রে যেটা আমি আজকে তোমাদের উল্লেখ করেছি, এখানে ডিটেইলস অনেক বিষয় আছে, তার ভিতরে ফন্টের কালার যেটি আছে এই কালারটাকে আমরা সাধারণত অন্যান্য হেক্স কোডের মাধ্যমেও শো করতে পারি বা কালার পিক্স এর মাধ্যমেও শো করতে পারি। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কালারের ক্ষেত্রে শুধুমাত্র কালার নেম যদি আমি লিখি তাহলে আমি কয়টা রঙের নাম জানি? আমরা সাধারণত অনেকগুলো রঙের নাম আমরা কিন্তু জানি, তার ভিতরে 7টা রঙের বাইরে তেমন কোনো রঙের আমরা আমাদের ব্যবহার করলেও আমরা নামটা জানি না। অনেক সময় তোমরা কিন্তু দোকানে যখন কাপড় চোপড় কিনতে যাও সেক্ষেত্রে অনেক ধরনের রঙের নাম বলো, যেমন পিঙ্ক কালার বলো বা হচ্ছে জলপাই কালার বলো। এখন জলপাই কালার বলতে আমরা কিন্তু ওয়েবসাইটে যখন অলিভ কালার লিখবো এটা কিন্তু আসবে না। অর্থাৎ আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যে সমস্ত ফল বা কোনো ফুল বা কোনো অবজেক্টের যে কালারটা আমাদের দৃষ্টিগোচর হয় তার সাথে মিলাই কিন্তু আমরা কালারের নামটা বলি। যেমন ম্যাজেন্টা কালার, আমি যদি এখানে ম্যাজেন্টা লিখে দিই কালার সমান ম্যাজেন্টা, তাহলে আর আসে কিনা চেক করে দেখো। তোমরা যে ম্যাজেন্টা কালার বলো, ম্যাজেন্টা কালারটা হচ্ছে MAGENDA হবে কি? ম্যাজেন্টা কালারের এক্সাক্ট তোমার হচ্ছে ফোনেটিক্স কেমন? ম্যাজেন্টা MAGENDA কিনা? না, ম্যাজেন্টা নামে আদৌ কোনো কালার আছে তোমরা কি জানো কিনা? আচ্ছা, আমি লিখলাম ম্যাজেন্টা। ম্যাজেন্টা আর ম্যাজেন্টা কোনটা হয় বলো? এই রেসপন্স করো না কেন? MAGENTA ম্যাজেন্টা কি হবে? ম্যাজেন্টা। তাহলে ম্যাজেন্টা হচ্ছে কালার নেম। এখন তুমি রিফ্রেশ দাও, দেখো ম্যাজেন্টা কালার আসে কিনা। হ্যাঁ, ম্যাজেন্টা কালার শো করছে, ধরছে। এটা কি ম্যাজেন্টা কালার? তোমাদের দৃষ্টিকোণ থেকে এটা ম্যাজেন্টা হলো না পিঙ্ক হলো? বলো শারিকা, বলো, রেসপন্স করো, আমি শুনতেছি, বলো। স্যার এটা তো একটু বেগুনি কালারের মতো লাগে। হ্যাঁ, আমরা যেটা করব আমাদের কালারের ক্ষেত্রে বেনিয়া সহকলা, আমাদের যে কালারের নামগুলো আছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, লাল এবং কমলা, এর বাইরেও আমাদের কালার কোড যেটি আছে আমরা কালার কোডের মাধ্যমে কিন্তু ওয়েব পেজে রিপ্রেজেন্ট করতে পারি। আমি কালার কোডের উপরে তোমাদের একটা ডিটেইলস ক্লাস নেব, সেটা হচ্ছে কিভাবে আমরা কালারের হেক্স কোডের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে পারি বা কালার পিক্সেলের মাধ্যমে, কালার পিক্সের মাধ্যমে আমরা কালারগুলোকে পিক করতে পারি, যেটা আমি আগামী লেকচারে ব্যাখ্যা করব। কারণ এখানে কালার নিয়ে অনেক বড় টপিকস আছে আমাদের বইয়ে, সেখানে কালারের হেক্স কোড সম্পর্কে তোমাদের ডিটেইলস বলে দেওয়া আছে। আমি আজকে শুধুমাত্র কালারের নাম দিয়ে তোমাদের বুঝালাম যে একটা কালার কিভাবে আমরা ভিন্ন নামে এটা লিখতে পারি। কিন্তু যখন তুমি কালারের ক্ষেত্রে কোডিং লিখবা তখন এখানে হেক্স কোড লিখতে হবে। আমি কোডগুলো পরে লিখে দিব। যাই হোক, আমাদের কালারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের নামে ওয়েব পেজে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন রেড কালার দিলে রেড হবে সেই কালারটা। এখন তুমি পেজকে রিফ্রেশ দাও, দেখবা কালার সম্পূর্ণ রেড চলে আসবে। ওকে, তাহলে ওয়েব পেজে কিভাবে আমরা ফন্টের সাইজ, ফন্টের ফেস, ফন্টের কালার গুলা চেঞ্জ করতে পারি খুব সহজে বুঝতে পারলাম। এখন আসি আমরা কিভাবে ওয়েব পেজে এই একটা লেখাকে বাংলায় ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। তাহলে এখন টপিক লিখে নাও যে ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন। ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন। ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন।
ওকে, আমরা ওয়েব পেজে যখন কোন একটা লেখা ওয়েব পেজে প্রদর্শন করি বাংলা আকারে বা বাংলা ফন্টে, তখন আমাদের বাংলা লেখা প্রদর্শন করার জন্য ট্যাগ নেম কি বা অ্যাট্রিবিউট নেম কি? মনে রাখবা যে কোন লেখাকে আমরা বলছি কিন্তু ফন্ট, লেখার যে বাহ্যিক রূপ সেটাকে বলতে আমরা ফন্ট। তাহলে সবসময় আমরা কিন্তু ফন্টের ব্যবহারটাই করব, অর্থাৎ এখানে ট্যাগ নেমে কোনো পরিবর্তন হবে না, ট্যাগ নেম ফন্ট থাকবে, শুধুমাত্র ফেস যেটা আছে ফেসের ভিতরে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে ফেসের মধ্যে বাংলা লেখার জন্য ফন্টের নামটা হলো SUTTONY ক্যাপিটাল M ক্যাপিটাল J। আচ্ছা, এটা আমি কি লিখেছি বলো তো? ফন্টের নাম সুতুনি MJ, কি লিখেছি? সুতুনি এমজি। সুতুনি, হ্যাঁ সুতুনি MJ। প্রতীক্ষা কি কি লিখেছি আমি এখানে ফন্টের নাম? সুতুনি MJ, রাইট। সুতুনি MJ ফন্টটা কিভাবে আমরা ওয়েব পেজে দেখাতে পারি? দেখো এখানে একটু মনোযোগ দাও, আমি যখন এই জায়গায় নিয়ে যাচ্ছি তখন আমার ঠিক হ্যাঁ একটু একটু সেভ করতে হবে, SUTONNY সুতুনি, এটা SUTONNY কর্নারের লেখাটা দেখতে পাচ্ছ যেটা আমি বোল্ড করেছি, কপি করে নিলাম, SUTONNY সুতুনি MJ। আমাদের ফন্টের নামটা কি হবে দেখো, ফন্টের নামটা হবে সুতুনি MJ। এটা ফন্টের নাম। ঠিক আছে, SUTONNY এটা লিখে নাও, SUTONNY সুতুনি MJ, এটা হচ্ছে আমাদের বাংলা প্রদর্শনের জন্য ফন্ট নেম। আমরা যে ফন্টের নামটা এখানে লিখে দিয়েছি, এই নামটা আসলে কোন কিবোর্ডে সাপোর্ট করবে? এটা আসলে বিজয় এর ফন্ট। কার ফন্ট? বিজয় কিবোর্ডের বা বিজয় ফন্টের জন্য সুতুনি MJ লিখতে হবে, বিজয় ফন্টের জন্য। আর সব থেকে সহজভাবে লেখার যে উপায় সেটাকে বলা হয় অভ্র ফন্ট। কি ফন্ট? অভ্র ফন্ট। অভ্র ফন্ট কেন ইজি? কারণ অভ্র ফন্টটা সাধারণত এটা তোমার ইউনিকোডে সাপোর্ট করে খুব বেশি। ইউনিকোড যেটা আছে, ইউনিকোড বলতে আমরা বলেছিলাম ইউনিভার্সাল কোড, অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে যে কোডের মাধ্যমে কোডিং সম্ভব তাকে বলা হয় ইউনিকোড অথবা ইউনিভার্সাল কোড। তো এই ইউনিকোডের ফরম্যাটে অভ্র ফন্টটা খুব সুন্দরভাবে সাপোর্ট করে। অভ্র ফন্টের জন্য সরাসরি তুমি উপরে যেটা লেখা আছে অভ্র, দেখো ভাষা হোক উন্মুক্ত, এটা তৈরি করছে সফটওয়্যার একজন ডাক্তার, তার নাম হচ্ছে মেহেদী হাসান। মেহেদী হাসানের এই সফটওয়্যার বর্তমানে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য আমি মনে করি এই সফটওয়্যারটা হচ্ছে যদি তৈরি না হতো তাহলে আমাদের টাইপিংটা অতটা ফাস্ট হতো না। কেন? কারণ আমরা টাইপ করি হচ্ছে, আমরা টাইপ করি ইংলিশ, কিন্তু সেটা বাংলায় অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায়। যেমন আমি যদি টাইপ করি AMAR আমার, ওটা ওখানে কিন্তু আমার লেখাটা শো করবে, অর্থাৎ আমি টাইপ করবো ইংলিশ কিন্তু সেটা বাংলায় শো করবে। তো সরাসরি তুমি অভ্র কিবোর্ডে তুমি বাংলা ফন্ট শো করতে পারো। তো আমি আজকে তোমাদের অভ্র কিবোর্ডের ফন্টটাকে দেখাচ্ছি, তারপরে আমি সুতুনি MJ ফন্টটা দেখাই দিব। অর্থাৎ ওয়েব পেজে বাংলা প্রদর্শনের নিয়ম হচ্ছে দুইটা, একটা হলো তোমার সরাসরি সুতুনি MJ ফন্ট দেখানো, SUTO, সরাসরি লিখো SUTONNY সুতুনি MJ, এই ফন্টের মাধ্যমে শো করা। আর সেকেন্ড হচ্ছে তোমার অভ্র কিবোর্ডে টাইপ করা, অভ্র টাইপ, অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ডে তুমি যদি টাইপ করো সেক্ষেত্রে তোমার সরাসরি কিন্তু বাংলা ফন্টটা ওই পেজে শো করতে পারছো।
আমি সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে যেটা দেখা দিচ্ছি, দেখো আমি আদমদী ক্যান্টনমেন্ট কলেজ এই লেখাটা আমরা বাংলা টাইপ করব। তো সেক্ষেত্রে আমার এখানে ফন্ট ফেস এগুলা কোনো কিছু আমার দেওয়ার প্রয়োজন নয়, আমি এটা দিচ্ছি না, কারণ আমার সরাসরি আমি বাংলা ফন্টে টাইপ করলে আমাদের ফন্ট ফেস লেখার প্রয়োজন নাই। আমরা এখানে এখন সরাসরি দেখো এখানে এই যে অভ্র যেটা আছে, তোমরা আমার কম্পিউটার স্ক্রিনের ডান সাইডে দেখো একটা আইকন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি লেখা আছে? জি স্যার। তাহলে মানে হচ্ছে অভ্র। এখানে বলতে অভ্র কিবোর্ডের জন্য যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটা এখানে বোঝাবেন। তাহলে আমরা এখানে এটা চেঞ্জ করে নিচ্ছি বাংলা ফন্ট। বাংলা ফন্ট চেঞ্জ করার পরে হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, জি হ্যালো। ওকে, তাহলে আমরা এখন সরাসরি লিখবো আদমদী ক্যান্টনমেন্ট কলেজ। দেখো আদমদী ক্যান্টনমেন্ট কলেজ সেভ করে দিচ্ছি আমি। সেভ করে দেওয়ার পরে আমরা এখন এটাকে ওয়েব পেজে শো করি। হ্যালো আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটা অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। হ্যালো আমি ওকে, তাহলে আমি এখানে যে লেখাটা শো করেছি আদমদী ক্যান্টনমেন্ট কলেজ, এটা বাংলাতে আসছে এবং সেটা তোমার অভ্র কিবোর্ডের যে ফন্টটি আছে সেই ফন্টটা এখানে চলে আসছে। এখন অভ্র কিবোর্ডের জন্য সব থেকে ভালো যে ফন্ট ফেস সেটাকে বলা হয় কালপুরুষ ফন্ট। কি ফন্ট? কালপুরুষ। দেখে নাও, আমি যদি এটাকে জাস্ট কপি করে নিই, কপি করে আমি জাস্ট তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তো প্রথমে আমাদের এখানে ফন্টটা শো করছে হচ্ছে নির্মলা ইউআই। তোমাকে দেখতে পাচ্ছ নির্মলা ইউআই লেখাটা? জি স্যার। আচ্ছা, এখন আমি এটাকে করব কালপুরুষ। কালপুরুষ ফন্টটা দেখতে ভালো বলে মনে হয়, এটা এই যে কালপুরুষ করে দিচ্ছি। কালপুরুষ করার পর এটাকে তুমি একটু জুম করো, তাহলে আমাদের লেখাটা বাংলা ফন্টটা সুন্দরভাবে শো করবে। এটা হচ্ছে আমাদের কালপুরুষ ফন্ট, ঠিক আছে? তাহলে আমাদের ফন্ট ফেজ যেটা আছে এটা হলো কালপুরুষ, আর বাই ডিফল্ট যেটা ছিল সেটা হলো নির্মলা ইউআই। দেখে আসি কি ছিল আমাদের আগের ফন্টটা। আমাদের ইনিশিয়াল ফন্ট কি ছিল দেখে নাও। প্রথম যখন আমি পেস্ট করেছিলাম সেটা হলো নির্মলা ইউআই, এটা ছিল আমাদের ইনিশিয়াল ফন্ট। এখন ফন্ট ফেজ যেটা আছে কালপুরুষ, এই কালপুরুষ ফন্টটা আমাদের অভ্রতে আমাদের অবশ্যই সুন্দরভাবে শো করার জন্য, দেখানোর জন্য কালপুরুষ ফন্টটা দিতে হবে বাংলা লেখার জন্য। তবে বাংলা লেখার জন্য ফন্ট ফেজ যেটা আছে কালপুরুষ ফন্টটা কেন ইউজ করতে হবে? কারণ যেন আমাদের আউটপুটটা সুন্দরভাবে শো করে। আমাদের এখানে কালপুরুষ না দিলে তো শো করবে না, বিষয়টা কিন্তু এমন না, শো করবে। তো সেক্ষেত্রে তোমার ফন্ট ফেজ আমি একটু বাংলা থেকে ইংলিশ করে দিচ্ছি। ফন্ট ফেজ ইকুয়ালস টু, এটা লিখবো আমরা কালপুরুষ। স্যার কালপুরুষ ফন্ট কি? কালপুরুষটা হচ্ছে যে ফন্টের ফেস বা ফন্টের নাম। আমি তোমাদের এখানে দেখাই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের দিকে চলে যাও। বর্তমানে যে লেখাটা আছে লেখাটাকে আমি জুম করি। আচ্ছা, এই লেখাটা দেখতে যেমন লাগছে, এই লেখার যে বাহ্যিক রূপ, এই বাহ্যিক রূপটাকে আমরা বলছি তার ফন্ট, তাই না? তাহলে এই ফন্টের নামটা কি আছে? কর্নারে কি লেখা আছে? নির্মলা ইউএ। নির্মলা ইউআই, দেখো লেখা আছে ইউআই। এখন এই যে ফন্ট যেটা আছে, এই ফন্টের নাম যদি আমি এখন কালপুরুষ করে দিই সেক্ষেত্রে ফন্টটা দেখতে সুন্দর দেখাবে। দেখো
এটাকে সিলেক্ট করতে হবে, করে এখানে তোমাকে কালপুশ করতে হবে। কি ফন্টটা দেখতে ভালো লাগছে না আগের থেকে? জি স্যার। তাহলে কালপুশটা হচ্ছে একটা ফন্টের নাম। কালপুশ কি? একটা ফন্টের নাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফন্ট ফেস। ফন্টের নামটা হচ্ছে আমাদের ফন্ট ফেস। তাহলে আমি এখান থেকে কালপুশটা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পরে আমার নোটপ্যাড প্লাস প্লাসে এখানে সেভ করে দিলাম কালপুরুষ। তাহলে ফেস সমান কালপুরুষ, তারপরে সাইজ +7 দেওয়া আছে, কালার সমান রেড দেওয়া আছে। আমি কালারটা ইয়েলো করে দিচ্ছি। ওকে, এটা সেভ দাও। সেভ দেওয়ার পরে তুমি এখানে যে রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে বর্তমানে যে ফন্টের ফেসটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে আমাদের আগে ছিল নির্মলা ইউআই যেটা ছিল, সেখান থেকে আমি কালপুশ ফন্টে চেঞ্জ করে দিলাম। তাহলে ফন্টের ফেসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা দেখবা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা যেগুলি আছে, সেই পত্রিকাগুলোর মধ্যে সব থেকে বেশি বিক্রিত পত্রিকা হচ্ছে ডেইলি প্রথম আলো। এই প্রথম আলো পত্রিকার জন্য তাদের যে নিজস্ব ফন্ট তারা তৈরি করছে, এই ফন্টের নাম হচ্ছে প্রথমা। এবং দেখবা যে প্রথমা ফন্টের লেখাগুলো খুবই সুন্দর এবং সাধারণত আমরা যারা পাঠক, যারা আমরা একটা লেখা পড়ি, ওই লেখার স্টাইলটা কত সুন্দর তার উপরে নির্ভর করে একটা বই কিন্তু পড়তে ভালো লাগে। যদি একটা ফন্টের দেখার পরে যদি ফন্টের তোমার ফেসটা ভালো না আসে, তাহলে আমাদের ওই ফন্টটা পড়তে ভালো লাগে না। যেমন আমি যদি আমাদের সামাজিক ভাবে একটা চিন্তা করি বিষয়, যে কোনো ব্যক্তির বাহ্যিক বা যে ফেসটি আছে ওই ফেস দেখে আমরা তাকে জাস্টিফাই করি। যদি ফেসটা খুব বেশি ভালো হয় সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তার দিকে আমরা মানে তাকে একটু অন্যভাবে আমরা মার্কিং করি বা অন্যভাবে দেখি। তাহলে এই যে আউটলুকিংটা, ফেসটা, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাহলে ফন্টের ফেসটা হচ্ছে যে ফন্টের টোটাল যে স্ট্রাকচার আছে বা গঠনটা আছে, এর বাহ্যিক গঠন বা বাহ্যিক রূপটা কেমন। তাহলে এটা হচ্ছে আমাদের ফন্টের অভ্র কিবোর্ডের জন্য টাইপিং। কিন্তু যখন তুমি সুতুনি এমজেতে টাইপ করবা তখন তোমার এই ফন্টের ক্ষেত্রে কি হবে সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমি এখানে যে ফন্টটা লিখেছি এটা হচ্ছে সম্পূর্ণ তোমার অভ্র কিবোর্ডের জন্য সাপোর্ট করে এবং সরাসরি আমি কিবোর্ড থেকে লিখতে পারি। কিন্তু যখন তুমি বিজয় কিবোর্ডে লিখবা তখন তুমি কিন্তু সরাসরি এটা আর লিখতে পারবে না। তখন তোমার যেটা করতে হবে, তোমার এই ফন্টকে তোমার বিজয়েতে কনভার্ট করে নিতে হবে। তো কিভাবে দেখো, আমার এখানে কনভার্টার দেওয়া আছে, আমি আলাদা একটা পেজে যাচ্ছি, ঠিক এই জায়গায় যেটা আছে বিজয় কনভার্টার। আচ্ছা দেখো, বিজয় টু ইউনিকোড কনভার্টার। আমার মাউসের পয়েন্টার এখানে, এখানে কি দেখতে পাচ্ছ কি লেখা আছে? মাউসের পয়েন্টার, হ্যাঁ, বিজয় টু ইউনিকোড কনভার্টার, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আমাদের ওই ইউনিকোডের যে লেখাটি আছে অভ্রত, সেটা আমি টাইপ করব বা সেটা আমি পেস্ট করতে পারি। আমাদের উপরের যে অপশনটুকু আছে, দেখো উপরের অপশনটুকু হচ্ছে বিজয় কিবোর্ডের লেখা, এখানে পেস্ট করুন। আর নিচে লেখা আছে ইউনিকোডের কিবোর্ডের লেখা, এখানে পেস্ট করুন। তো আমি যেহেতু ইউনিকোডে লিখেছি অভ্রতে, আমি এখানে লেখাটা পেস্ট করে দিচ্ছি, আজমদি ক্যান্টনমেন্ট কলেজ। এরপরে আমি যেটা করব, আমি এখানে ইউনিকোড থেকে বিজয়ে ক্লিক করব। ইউনিকোড থেকে বিজয়ে ক্লিক করব। কি করব, আমি ইউনিকোড থেকে বিজয়ে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো উপরের যে লেখাটি আসছে, সেই লেখার মধ্যে আজমদি ক্যান্টনমেন্ট কলেজ যে লেখাটি আসছে, এটা সম্পূর্ণ অভ্র কিবোর্ড, তোমার বিজয় কিবোর্ডে। দেখো নিচের লেখাটি একটু মনোযোগ দাও। নিচের লেখাটি হচ্ছে ইউনিকোডে আর উপরের লেখাটি হচ্ছে তোমার বিজয় কিবোর্ডে, কারণ আমি অলরেডি ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করে নিয়েছি। এখন মজার বিষয় লক্ষ্য করো, আমি যদি এই লেখাটা আমার নোটপ্যাডে সেভ করি, তাহলে তুমি এই লেখাটা নোটপ্যাডে পড়তে পারবে না। দেখো আমি এই লেখাটা এখন এখানে পেস্ট করে দিলাম। এই লেখাটা কি কোনো বাংলা ফন্ট আছে এখন? না স্যার। কিন্তু এই লেখাটা কিন্তু আজমদি ক্যান্টনমেন্ট কলেজ। এই লেখাটা কি
আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। তখন যেটা করতে হবে, তখন তোমার ফন্ট ফেস এই জায়গাটায় কালপুরুষের বদলে লিখতে হবে সুতুনি এমজে, কারণ এটা হচ্ছে আমাদের বিজয় কিবোর্ডের লেখা। তখন আমি লিখবো সুতুনি SUTONNY সুতুনি ক্যাপিটাল M ক্যাপিটাল J। আমি যদি এটাকে সেভ করি, সেভ করে যদি আমি রিফ্রেশ দিই, তখন এই যে ভাঙা ভাঙা যে লেখাটি তুমি দেখতে পাচ্ছ, এই লেখাটাই কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হিসাবে তোমার ব্রাউজারে শো করবে। দেখো এটা আমি এখন রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিলে কি হয় দেখো, আমাদের এইটা আমি রিফ্রেশ দিই, কি এখন দেখো ফন্টের শেপটা একটু পাল্টে গেছে না? জি স্যার। এই যে ফন্টের শেপটা, এই শেপটাকে আমরা বলতেছি হচ্ছে সুতুনি এমজে ফন্ট। কি ফন্ট? সুতুনি এমজি ফন্ট। তোমাদের বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আমি দুইটা আলাদা লাইন তৈরি করি, ঠিক এই জায়গায় আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিই, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে পরের লাইনে আসি, পরের লাইনে এসে আমি এইটা আমি আগে কপি করি, এটা আমি আগে কপি করে নিচ্ছি, কপি করার পরে কন্ট্রোল জেড দিয়ে আমার আগেরটা করে যাচ্ছি। এটা ছিল আমাদের কালপুরুষ ফন্ট, আর এটা হচ্ছে আমাদের অব্র কিবোর্ডের ফন্ট, আর আমি উপরে লাইন বের করে দিচ্ছি বিআর এর পরে স্ল্যাশ। আজকে লেকচারটা অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেকে জয়েন করতে পারে না, অসুবিধা নাই। আচ্ছা একটু মনোযোগ দাও, আমার উপরের লাইনটা দেওয়া আছে কোন ফন্টে? কালপুরুষ। আর নিচের লাইনটা সুতুনি এমজি। তাহলে দুইটাই বাংলা ফন্ট, একটা হচ্ছে সরাসরি কিবোর্ড থেকে টাইপ করা এবং সেটা আমাদের নোটপ্যাডে সাপোর্ট করছে, নোটপ্যাডে কিন্তু সরাসরি এই লেখাটা তোমার দেখা যাচ্ছে। আর কেন দেখা যাচ্ছে? কারণ এটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোড, বিশ্বের সমস্ত ল্যাঙ্গুয়েজকে সেটা সাপোর্ট করবে। তো এখন আমাদের সেকেন্ড যে লাইনটা আছে, সেকেন্ড লাইনও এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ লেখা আছে, কিন্তু এই লেখাটা আমাদের বাংলায় শো করে নাই, এই লেখাটা ভেঙে গেছে এবং সেটা ইংলিশে বিভিন্ন ধরনের সিম্বল এবং অ্যালফাবেটস নিয়ে আসছে। আর সেকেন্ড ফন্টের ক্ষেত্রে তার ফেসটা হচ্ছে সুতুনি এমজে, আর উপরের লেখাটা হচ্ছে তোমার সরাসরি অব্র কিবোর্ডের ভিতরে কালপুরুষ ফন্ট, এটা দেওয়া আছে। এখন আমি এটাকে সেভ করে ফেলি, এটাকে সেভ করে তুমি রিফ্রেশ দিয়ে তোমার দুইটা লাইন তৈরি হবে। প্রথম লাইনটা বলো তো কোন ফন্টে? প্রথম লাইনটা এখানে কোন ফন্টে শো করছে? প্রথম লাইনটা শো করছে, এখানে ফন্টের নাম কি ছিল? কালপুরুষ ফন্ট। কালপুরুষ, আর দ্বিতীয়টা হচ্ছে সুতুনি এমজি এমজে, রাইট। তাহলে প্রথম ফন্টটা কালপুরুষ লেখা হচ্ছে কোন কিবোর্ডে? অব্র কিবোর্ডে। কোন কিবোর্ডে? অব্র কিবোর্ডে। আর পরেরটা লেখা হচ্ছে তোমার বিজয় কিবোর্ডে। কিসে? বিজয় কিবোর্ডে। বিজয় কিবোর্ডে। এই অব্র আর বিজয় দুইটা আলাদা কিবোর্ড আছে বাংলা লেখা টাইপ করার জন্য। এখন আউটপুটটা দেখে আসো, এই আউটপুট দুইটায় মনে হচ্ছে একই ধরনের লেখা, কিন্তু আমাদের অব্র কিবোর্ডের লেখাটা সব থেকে ওয়েব পেজে ভালোভাবে আমরা দেখতে পারি। তোমরা হয়তো বা পার্থক্যটা দেখতে বুঝতে পারছো না, বা পার্থক্য আছে, দেখো সামান্য কিছু পার্থক্য আছে দুইটার ভিতরে, সামান্য, যেটা খুব বেশি বোঝার উপায় নেই। ওকে, তো আমরা আজকে যতটুকু শিখলাম, আমাদের আজকের টপিক ছিল হচ্ছে যে কিভাবে ওয়েব পেজে আমরা বিভিন্ন ফন্টের নাম বা ফন্টের সাইজ বা কালারগুলা পরিবর্তন করে একটা লেখাকে ওয়েব পেজে দেখাতে পারি। আমরা ইনশাল্লাহ আগামী লেকচারে কালার কোড নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের কালার কোড। তো আমি আজকের মতো ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার।